হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আসছি টিস্যু এবং টিস্যু তন্ত্রের কমপ্লিশন ক্লাস নিয়ে। মানে এখানে যদি কাউরে কোনো অতিরিক্ত প্রবলেম থাকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমরা একটু দ্রুত বলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেন আমরা আলোচনায় চলে আসবো। এবং এই সময় তোমরা চাইলে কোনো প্রশ্ন করতে পারো, আমি প্রশ্নগুলোর উত্তর দিব, তবে একটু ওয়েট করো যেন আমি প্রথম যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করার পরই তোমাদের প্রশ্নগুলোতে আসতে পারি। তোমরা শুধু কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। ওকে, একটু কমেন্ট করো সবাই। ওরা কি শুনতে পাচ্ছে? আচ্ছা, সব ঠিকঠাক আছে। সো আমরা চলে আসি আমাদের আলোচনায়। দেখো, আহ অনেকে জিজ্ঞেস করেছো যে পত্ররন্ধ্রের যে প্রকারভেদ আছে এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। ওকে, এখানে 4 ধরনের পত্ররন্ধ্রের দেখো পাশে প্রকারভেদ দেওয়া আছে। তো আমি তোমাদের একটু কৌশল শেখাই দিই কিভাবে মনে রাখবা। দেখো, এই কৌশলগুলো কিন্তু বেটার অপশন নয়। যদি তোমার মাথায় থাকে অবশ্যই ওইভাবেই মাথায় রাখবা, তোমার যদি নিজস্ব কোনো ট্রিক থাকে ওইটা ফলো করবা। আমি নিজে কিভাবে মনে রাখি সেটা আমি তোমাদের জাস্ট শেখাই। ওকে, সো এই দেখো প্যারাসাইটিক আছে প্রথমে, তাই না? প্যারাসাইটিক পত্ররন্ধ্র, উদাহরণ হচ্ছে রঙন। বলতো যখন আমরা আহ বিশেষ হোলি খেলা যখন হয়, যখন বিয়ে হয়, তখন কিন্তু রং খেলা খেলে বাংলাদেশে অনেক ফ্যামিলিতে অনেক জায়গাতেই। তো কি হয় দেখো তো, যখন রং খেলে তখন প্রবলেম হয় কি, মাথায় যখন পড়ে তখন কিন্তু এই রংগুলো আর সহজে উঠানো যায় না, আমরা একটা প্যারার মধ্যে পড়ে যাই, তাই না? ঠিক কিনা? তাহলে আবার বলো তো, যখন আমরা রং খেলি, হোলি খেলি, বা আমাদের র্যাগ ডে গুলো যায় আমাদের ইউনিভার্সিটি বা কলেজে, তখন আমরা গায়ে রং দিই, হাতে হাতে মুখে এবং মাথায়। এই রঙের কারণে কিন্তু আমাদের প্যারা হয়ে যায়। তাহলে থেকে হচ্ছে, রং থেকে হচ্ছে রঙন, মনে রাখবা। রং মানেই প্যারার বিষয়। ওকে, আর প্যারা থেকে হচ্ছে প্যারাসাইটিক পত্ররন্ধ্র। প্যারাসাইটিক পত্ররন্ধ্র। ওকে, আচ্ছা। তো এবার চলে আসি আমরা এই যে পরেরটাতে, সেটা হলো ডায়াসাইটিক পত্ররন্ধ্রের উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো। তো এটা আমি কিভাবে মনে রাখতাম, সেটা হলো দেখো, হয় না যে আমরা ডাবের জল, ডাবের পানি, চিরতার রস, ডাব চিরতার রস আমরা কি করি, কলসিতে রাখি। ওকে, কলসিতে রাখি। তাহলে এইভাবে মনে রাখবা যে ডায়াসাইটিক পত্ররন্ধ্রের উদাহরণ হচ্ছে চিরতা এবং কলসি। ওকে, ডায়াসাইটিক হচ্ছে চিরতা এবং কলসি। তো দুটো হয়ে গেল। এখন বাকি রইল হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক আমরা এই তিনটা মনে রাখবো, তাহলে আমাদের চতুর্থটা এমনিতেই মাথায় থাকবে। সেটা হলো, অ্যানোমো মানে হচ্ছে নামবিহীন। অ্যানোমো মানে কি বলতো? নামবিহীন। ওকে, তো নামবিহীন আমরা বিষয়টা একটু দেখি। দেখো, যার চোখের মধ্যে প্রেম নাই, যার চোখের মধ্যে বা নয়নের মধ্যে কুমড়া ঘোরে, সে নামবিহীন। মানে সে আসলে পরিচয়বিহীন। আমরা মানুষ, আমাদের চোখে আমাদের নয়নে প্রেম ঘুরবে, তাই না? আরেকজনের প্রতি সম্মান ঘুরবে, শ্রদ্ধা ঘুরবে। আমার নয়নে কুমড়া, নয়নে কুমড়া মানে দেখবা নামবিহীন। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, মাথায় রং মানেই প্যারা, তাহলে রঙুন হচ্ছে প্যারাসাইটিক। ডাবে, ডাবের রস চিরতার রস আমরা কলসিতে রাখি, তাহলে ডাব থেকে হচ্ছে ডায়াসাইটিক, চিরতা এবং কলসি। আর নামবিহীন কারা বলতো, পরিচয়বিহীন কারা, অ্যানোমোসাইটিক কারা, যাদের চোখে বা নয়নে প্রেম না থেকে কুমড়া থাকে। ওকে, আচ্ছা শেষ। এবার চলে আসি, একজন প্রশ্ন করেছে ভাইয়া ভাস্কুলার বান্ডল কি, আবার নিচে একটা প্রশ্ন হয়েছে যে ইন্টারফেসিকুলার টিস্যুটা বুঝতে পারেনি। তো আমি একটু তোমাদের বোঝাই ভাস্কুলার বান্ডল কি, এটা আগে সবার আগে চলে আসি। ভাস্কুলার বান্ডল, বান্ডল শব্দের অর্থ হচ্ছে এক ধরনের জিনিসের সাথে আরো এক ধরনের জিনিস থাকবে। আমরা জানি
জাইলেমের সাথে ফ্লোয়েম থাকে, তাই না? জাইলেমের সাথে কি থাকে? ফ্লোয়েম থাকে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা একসাথে কি বলি বলতো? আমরা বান্ডল বলি। ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন। পরিবহন বলতো, এই জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন করে না, কি পরিবহন করে? জাইলেম জল পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে ফুড পরিবহন করে। তাহলে জাইলেম ফ্লোয়েমকে আমরা একসাথে ভাস্কুলার বান্ডল বলি, তাই না? আচ্ছা, শেষ। এবার চলে আসি আমি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামটা আসলে কোনটা। ইন্টারফেসিকুলার, দেখো, বান্ডল বান্ডল এবং ফেসিকল কিন্তু একই জিনিস। ফেসিকল। তাহলে আমি একটা ছবি অ্যাড করি, দেখো, একটা ছবি অ্যাড করতেছি আমি এখানে। আমাদের এই যে এখানে জাইলেম ফ্লোয়েম থাকে, জাইলেম ফ্লোয়েম থাকে এবং জাইলেম ফ্লোয়েম থাকে। তাহলে বলো তো, এটা কি বান্ডল না? বান্ডল। জাইলেম এবং ফ্লোয়েম একসাথে আছে, বান্ডল, কারণ এখানে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে আছে। মনে রাখবো বান্ডলের আরেক নাম কি? ফেসিকল। ওকে। তাহলে এবার দেখো, এই ফেসিকল, মানে এই ফেসিকলটা এবং এই ফেসিকলের মাঝখান দিয়ে যে টিস্যু গুলো থাকে, এই যে এগুলা, দুই ফেসিকলের মাঝখানে এই টিস্যু গুলা, দুই ফেসিকলের মাঝখানে এই টিস্যু গুলা, এটার নামই হচ্ছে ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম। এদের নাম কি? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কারণ, কেন আমরা এগুলোকে ক্যাম্বিয়াম বলছি? কারণ এই কোষগুলা, এই যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোষগুলা চাইলে আরো নতুন কোষ জন্ম দিতে পারে। এই কোষগুলো তখন এই যে বাইরের দিকে তৈরি হয়, তাই না? তাহলে বলো তো, এটা কোন ধরনের বৃদ্ধি হচ্ছে? এটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি, হচ্ছে ব্যাসে বৃদ্ধি পাচ্ছে। সেকেন্ডারি বৃদ্ধি, কারণ এখানে উদ্ভিদ কি হচ্ছে? ব্যাস বৃদ্ধি পাচ্ছে, ব্যাস বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে বলো তো, এগুলোর আরেকটা নাম কি? এগুলোর আরেকটা নাম কি হবে? এগুলোর নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু গুলোই কিন্তু ব্যাসে বৃদ্ধি ঘটায়। তো আশা করছি তোমরা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এবার আহ এবার আমরা একটু চলে আসি হচ্ছে, আমরা কোন গ্রুপে লাইভে গিয়েছি? পিসিএস মেডিকেল এডুকেশন। ওকে, ভেরি গুড, আমরা এই গ্রুপে আছি। এবার এই যে এখানে একটা প্রশ্ন আসছে আমার কাছে, সেটা হলো নালিকা বান্ডল। নালিকা বান্ডল কি জিনিস? দেখো, সরল টিস্যু এবং জটিল টিস্যুটা তোমাকে আগে বুঝতে হবে। হোয়াট ইজ সরল টিস্যু, হোয়াট ইজ জটিল টিস্যু? খুব সিম্পল। সরল টিস্যু হচ্ছে এই যে এটা, জাইলেম, সরি, প্যারেনকাইমা এগুলা, কিংবা এই কোলেনকাইমা গুলা, কিংবা এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলা। ওকে, সো দিস ইজ প্যারেনকাইমা, দিস ইজ কোলেনকাইমা, দিস ইজ স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, স্ক্লেরেন কাইমা। এটা কেন সরল টিস্যু বলতো? কারণ এখানে শুধুমাত্র প্যারেনকাইমা যেখানে থাকে সেখানে অনলি প্যারেনকাইমা একসাথে থাকে, কোলেনকাইমা যেখানে থাকে কোলেনকাইমা অনলি একসাথে থাকে, স্ক্লেরেনকাইমা যেখানে থাকে অনলি স্ক্লেরেনকাইমা সেখানে থাকে। সো দে আর সরল টিস্যু। এবার চলে আসি আমরা, হোয়াট ইজ জটিল টিস্যু। জটিল শব্দের অর্থ কিন্তু যে একসাথে জাইলেম এবং ফ্লোয়েম থাকাটাকেই বলা হচ্ছে জটিলতা, তাই না? দুইজন মানুষ যখন একসাথে থাকে, এটা কি জটিলতা না? ঠিক আছে। তাহলে তোমরা বুঝলা সরল টিস্যু কেন বলে, কারণ যেখানে যেটা থাকে ওইটাই থাকে। আর জটিল টিস্যু কেন বলে, কারণ সবসময় জাইলেম ফ্লোয়েম একসাথে থাকে। তাহলে আমরা বুঝলাম সরল টিস্যু এবং জটিল টিস্যু। এবার বলো তো, জাইলেম এবং ফ্লোয়েম কেমন? জাইলেম কি এরকম নালিকা না? জাইলেম কি এরকম নালিকা না? ফ্লোয়েম কেমন? ফ্লোয়েমও তো এরকম নালিকা। তাহলে দেখো তো, এই যে জাইলেম ফ্লোয়েম একসাথে থাকে, বান্ডল তৈরি করে না, ভাস্কুলার বান্ডল। তাহলে এগুলো কি নালিকার মতো একসাথে থাকতেছে, এই জন্য আমরা এগুলোকে বান্ডল বলি। তাহলে দেখছো, জটিল টিস্যু মানে জাইলেম ফ্লোয়েম একসাথে থাকা, জাইলেম ফ্লোয়েম মানে হচ্ছে নালিকা বান্ডল। ঠিক আছে, এগুলো নালিকার মতো, এরা হচ্ছে বান্ডল, একসাথে আছে, গুচ্ছাকারে আছে। সো আশা করছি এটাও তোমাদের সলভ হয়েছে। এরপর একটা প্রশ্ন ছিল, আশফাক হোসেন আনান বলেছে, এবং তার প্রশ্নটা হচ্ছে সাবিদ মৃধার সেম প্রশ্ন। সেম প্রশ্নটা কি? সেটা হলো, শীর্ষক ভাজক টিস্যু কেন প্রারম্ভিক টিস্যু হলো না? ওকে, ওর বলতেছে সেম কোশ্চেন। দেখো, যখন আমরা একটা উদ্ভিদের এইরকম চিন্তা করব,
করলাম আমরা, তাহলে এই দুইটা হচ্ছে একবারে শীর্ষে, অল্প একটু এটা হচ্ছে কি, হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম। ও বলতেছে এটাকে কেন আমরা শীর্ষক বললাম না? এটাকে আমরা শীর্ষক বলতে পারি, কিন্তু এদের যে বাচ্চা কাচ্চা গুলা, এই যে নিচে যেগুলো আছে, এদের যে বাচ্চা কাচ্চা গুলো আছে, যেগুলা যেগুলোর নাম হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু। একটু খেয়াল করে দেখো, উপরে গুলা হচ্ছে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, তার জাস্ট নিচে যেগুলো আছে প্রাইমারি ভাজক টিস্যু। এখন প্রশ্ন হচ্ছে, কাজ করতেছে কিন্তু এরাই কিন্তু কাজ করে, এরাই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এরাই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এরা কিন্তু কাজ করে না। এরা কি করে না, কাজ করে না। এরা কি করে, এরা একটা ছোট কাজ করে, সেটা হলো এরা এই যে সাদাগুলা এদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। তাহলে বলো তো আমরা পাত্তা দিব কাকে? যারা কাজ করে তাদেরকে। তাহলে তারা কি শীর্ষে আছে না? তারা শীর্ষে আছে। তাহলে এদেরকেই আমরা শুধুমাত্র শীর্ষক বলবো। যেহেতু প্রারম্ভিকটা শীর্ষে আছে কিন্তু নিজে কাজ না করে অন্যদের দিয়ে কাজ করাচ্ছে, এই জন্য এটাকে আমরা শীর্ষক বলবো না। এটাকে আমরা শীর্ষক বলবো না, বরং বলা যেতে পারে যে শীর্ষে অবস্থান করছে, কিন্তু তার নাম আমরা শীর্ষক ভাজক কিছু বলবো না, কারণ সে কাজ করে না। আচ্ছা, তারপরে আর কি প্রশ্ন আছে ভাইয়া? সহায়ক বই কখন পড়বো, ক্লাস করার আগে নাকি পরে? আর সহায়ক বই কি সম্পূর্ণ পড়বো নাকি শুধু দাগালো লাইন গুলো পড়বো? দেখো নিয়ম কি জিনিস। প্রথমে তোমাকে ক্লাস করতে হবে। ক্লাস করলে তোমার 80% ডান, প্লাস মুখস্থ হয়ে যাবে তোমার হচ্ছে 50%। মুখস্থ কত? 50% তোমার মুখস্থ হয়ে যাবে। 80% কিন্তু তোমার পড়া বোঝা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, মুখস্থ হয়ে গেল 50%। ক্লাস শেষে তুমি যখন টেক্সট বুকটা নিবা, টেক্সট বুক, কোন টেক্সট বুক? ধরা যাক বোটানির ক্ষেত্রে অবশ্যই মেইন যেটা সেটা, মেইন টেক্সট বুকটা যখন নিবা, তখন দেখো এবার কিন্তু তোমার এই যে এখানে 80% হয়েছিল না, এবার কিন্তু তোমার 95% হয়ে যাবে পড়া। কি মুখস্থ এবার কি হয়ে যাবে? মুখস্থ এবার 100% হয়ে যাবে। ডান। এখন প্রশ্ন হলো ভাইয়া এগুলো তো পড়লাম, এখন সহায়ক বইগুলো কখন পড়বো? তোমার যখন এই মেইন যেটা ধরছো, তুমি তুমি যেটা মেইন ধরছো, এই মেইনের যখন কাজ শেষ হবে, দেন তুমি অ্যাড অন হিসাবে, অ্যাড অন হিসেবে অন্যগুলো পড়বা। এখন ভাইয়া আমি অন্যগুলো পড়তে পারি না, তাহলে আমি তোমাকে বলতেছি কি করবা। যারা অতিরিক্ত পড়তে চাও না, অতিরিক্ত পড়তে চাও না, তারা অনলি মেইন বই পড়বা। অনলি মেইন বুক, প্লাস অন্য বইয়ের শুধু দাগানো অংশগুলা, দাগানো অন্য বই একটুকুই পড়বা। কিন্তু যারা টপ করতে চাও মেডিকেলে, যাদের টার্গেট হচ্ছে আমাকে টপে যাইতে হবে, তারা যেটা করবা, তারা তো অবশ্যই অবশ্যই মেইন বই পড়বাই, মেইন বুক তো পড়বাই, এটা খুবই সিরিয়াসলি পড়তে হবে, সাথে অতিরিক্ত বই সব পড়তে হবে। অতিরিক্ত বই সব পড়তে হবে। এখন দেখো সব পড়া মানে তো আর সব পড়া না, কারণ মেইন বুকে অলরেডি তোমার কিন্তু 90% ডান। অতিরিক্ত বই থেকে তুমি সর্বোচ্চ যদি সোর্সিং করো 10% ইনফরমেশন পাবা, এর বেশি পাবা না। সবগুলো অতিরিক্ত বই মিলিয়ে মাত্র 10% পাবা। তাহলে কেন অতিরিক্ত বইটা আমি ফার্স্ট টু লাস্ট রিডিং পড়ার ট্রাই করবো না? আমার সময় লাগবে, আমি কেন সময় দিব না? আমার বুঝতে সময় লাগবে, আমি কেন দিব না? আমার সময় নষ্ট হচ্ছে, আমার কেন সময় নষ্ট হচ্ছে? আমি এডমিশনের প্রিপারেশন নিয়েছি। তাহলে মেইন বইটাই তোমার 90% সবকিছুই দিয়ে দিবে, কিন্তু এই অতিরিক্ত 10%-এর জন্য অতিরিক্ত বইগুলা যদি টপ করতে চাও, ফার্স্ট টু লাস্ট পড়বা, দেন দেন কি করবা, দাগানো অংশগুলা মুখস্থ রাখবা, দেন মার্ক অংশটা। তো আশা করছি এখানে তোমাদের আমি প্রশ্নটা সলভ করে দিতে পেরেছি। বেশি প্রশ্ন আসেনি আজকে, এর কারণ হতে পারে যে তোমরা খুবই ব্যস্ত। এখন তোমরা বলো যে তোমাদের আর কি কি প্রশ্ন আছে। একজন প্রশ্ন করছে রেজাল্ট কোথায় পাবো, ওয়েব অ্যাপে রিপ্লাই দিচ্ছে, আমার মেরিট 353। বলো বলো, প্রশ্ন করো, পোলাপানরা প্রশ্ন করো। এই ক্যাম্বিয়াম মাঝখানে থাকে না, একজন প্রশ্ন করছে। হ্যাঁ, ক্যাম্বিয়াম মাঝখানে থাকে তো, এই যে এটার নামও ক্যাম্বিয়াম, এই যে এখানে যেগুলো থাকে, এই যে এখানে, এগুলোর নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ভাইয়া রেজাল্টে কিছু ভুল আছে, এগুলো পরে কথা বলা যাবে, রেজাল্ট যখন তৈরি হবে তখন কথা বোঝা যাবে। ভাইয়া পেরি সাইকেলটা বুঝি নাই। সংযুক্ত ভাস্কুলার বান্ডল মানে কি বোঝায়? ওকে, ভেরি গুড। পেরি সাইকেল থেকে 3টা আমি ইনফরমেশন দিয়েছি, তুমি শুধু অটুকুই পড়বা।
যে মূলের পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট। ওকে, এটুকুই পড়বা। আর হার্ড বাসটা পড়বা, সেকেন্ডারি ফ্লোয়েমের উপর যে থাকলে ওটাকে আমরা গুচ্ছটপি, বান্ডল বা হার্ড বাস্ট বলি, এটা পড়বা। আশা করছি বুঝতে পেরেছো। একজন প্রশ্ন করছে ভাই সংযুক্ত ভাস্কুলার বান্ডল বুঝিয়ে। সংযুক্ত ভাস্কুলার বান্ডল আমি বলি, তুমি আমাকে বলো তো এখানে এগুলো হচ্ছে, এখানে যেগুলো দেখছো এগুলো ধরা যাক জাইলেম, কি বলো এগুলা, এগুলো হচ্ছে জাইলেম। তাহলে ভাস্কুলার বান্ডল যেহেতু, তাহলে আমাদেরকে ফ্লোয়েম তৈরি করতে হবে না? তাহলে ধরা যাক এগুলো হচ্ছে ফ্লোয়েম। তোমরা আমাকে বলো তো এগুলো কি গায়ে গায়ে টাচ লেগে আছে না? এরা আর এরা পরস্পর টাচ লেগে আছে না? এই যে মাঝখানটাতে, কোথায় বলো তো, এই যে অঞ্চলটাতে টাচ লেগে আছে না? এই টাচ লেগে থাকাটাকে বলা হয় সংযুক্ত। এখানে কোনো দেয়াল নেই, পরস্পর অ্যাটাচড, এরা সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো ভাইয়া যে সংযুক্ত তো বুঝলাম, কপি পেস্ট, সংযুক্ত তো বুঝলাম, কিন্তু বদ্ধ কি? এই সংযুক্তটাই কি বদ্ধ না বলতো? সংযুক্তটাই কি বদ্ধ না? এরা পরস্পরের সাথে লেগে আছে, তার মানে আটকে আছে পরস্পরের সাথে, বদ্ধ কিনা? হ্যাঁ, এখানে জাইলেম ফ্লোয়েম গুলো একসাথে লেগে আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া, সংযুক্ত বুঝলাম, বদ্ধ বুঝলাম, মুক্ত আর বিযুক্তটা কি জিনিস আমি তোমাকে বলি। মুক্তটা দেখো, ধরা যাক আহ ধরো দেখাচ্ছি, এই জায়গাটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখো। আচ্ছা, যদি কখনো এমন হয় যে এই জায়গায় অন্য কিছু টিস্যু আছে, এগুলো ডিফারেন্ট টাইপের টিস্যু, ওকে, তাহলে বলো তো এই টিস্যুগুলোর নাম কি? এদের নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে কি? যারা চেঞ্জ হতে পারে, যারা নতুন কোষ জন্ম দিতে পারে, চেঞ্জ হয়ে নতুন কোষ তৈরি করে, তাই না? তাহলে বলো তো এখানে যদি এগুলো যদি ফ্লোয়েম হয়, এগুলা ফ্লোয়েম, এগুলো যদি জাইলেম হয়, তাহলে বলো তো জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু গুলা কি পরস্পর আলাদা না? এরা কি সংযুক্ত আছে? এরা মাঝখানে অন্য আরেকজন আছে না? তাহলে সংযুক্ত নহে, দেয়াল আছে এখানে, কি আছে? দেয়াল আছে। তো দেয়াল মানে হচ্ছে সংযুক্ত নয়, এরা হচ্ছে মুক্ত। ও একদিকে, এরা একদিকে, মুক্ত। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভাইয়া কোষ বিভাজনের সলভ শিট আমি পাই নাই, আমার একটু দিলে ভালো হইতো, কিভাবে নিবো একটু বলে দেন। তুমি গ্রুপে আছো, অল ইন ওয়ান শিটে গেলেই তুমি এটা পাবা। ভাইয়া কিউটিকল, কিউটিন, সুবেরিন একটু বলে দেন। ওকে, ভেরি গুড। দেখো কিউটিন, কিউটিকল একই রকম না? তাহলে মনে রাখবে এগুলো মোম, ওয়াক্স। ওয়াক্স মানে কি বলতো? লিপিড না? লিপিড। সুবেরিনও সেম প্রায়। সো সুবেরিন ডিফারেন্ট জিনিস, তারপরে মনে রাখবা সুবেরিন হচ্ছে কাছাকাছি। সো কিউটিন আসলে কিছু না, কিউটিকল বলে আমরা যেগুলোকে বলি সেগুলো আসলে কিউটিন। ঠিক আছে, শেষ। ভাইয়া বুলিফর্ম কি কোষ নাকি টিস্যু? আচ্ছা তোমাকে আমি বলি, হোয়াট ইজ বুলিফর্ম কোষ। এটা একটা গাছের পাতা, দেখো এই যেরকম করে ভাঁজ হয়ে পড়ে আছে, ওকে, এখানে ছোট 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 কিছু কোষ আছে। এখন তুমি আমাকে বলো তো এগুলোর ভেতরে তুমি যদি পানি দাও, এগুলোর ভেতরে পানি দাও, তাহলে এগুলো কি হবে? ফুলে যাবে না? যদি ফুলে যায় গাছের পাতাটা তখন টান টান হবে না, এইরকম হবে না? কেন হলো বলো তো? কারণ এখানকার কোষগুলো বড় বড় হয়ে গেছে পানি দিয়া। কোষগুলো কি হয়েছে? এগুলোর ভেতরে পানি চলে আসছে, বড় বড় হয়ে গেছে। তাহলে এই যে কোষগুলা দেখলা, এগুলো কোষ। তাহলে বলো তো একটা কোষ দিয়ে কি একটা গাছের পাতা তোলা সম্ভব? একটা কোষ দিয়ে কি একটা গাছের পাতা তোলা সম্ভব না? তাহলে এটা কি? কোষগুচ্ছ, তাই না? তাহলে কোষগুচ্ছ মানে কি? এগুলো টিস্যু না? তাহলে এগুলো বুলিফর্ম কোষও বলা যেতে পারে, এখানে অনেকগুলো বুলিফর্ম কোষ আছে, এগুলো টিস্যু। হ্যাঁ, এক গুচ্ছ আকারে যেহেতু আছে, একটা কোষ একটা গাছের পাতা তুলতে পারবে না। তো একটা যাই হোক না কেন, বুলিফর্ম মানে হচ্ছে যারা বাবল তৈরি করতে পারে, বাবলের মতো ফুলে যায়, বাবলের মতো ফুলে যায়। কখন বলতো? পানি পেলে। এগুলো কিন্তু এপিডার্মাল সেল, ওকে, এগুলো হচ্ছে এপিডার্মাল সেল। ভাইয়া পেরিব্লেম ভাজক টিস্যুটা একটু বুঝাই দেন, ওকে। আর কি আছে? আমি তোমাদের প্রশ্ন নিচ্ছি ভাইয়া। চারে মুক্ততেও ভাস্কুলার বান্ডল সংযুক্ত দেওয়া আছে, তুমি পড়ো। হ্যাঁ, রামিন, রামিন তাসাবির প্রশ্ন করেছো ভাইয়া, আবুল হাসান স্যারের বইতে চার্টে মুক্ত ভাস্কুলার বান্ডল সংযুক্ত দেওয়া আছে।
তোমরা একটু দেখো মুক্ত আর, তোমাকে আগে বুঝতে হবে মুক্ত কোনটা আর বদ্ধ কোনটা। ঠিক আছে, তুমি আরেকটু সময় নাও, আরেকটু বোঝো। সব ঠিকঠাক আছে বইয়ের মধ্যে, আমি কোথাও ভুল লিখি নাই, ভুল লিখলে তুমি আমাকে জানাবো, গ্রুপের মধ্যে আবার পোস্ট করবো, কোনো প্রবলেম নাই, আমি আছি তোমাদের সাথে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন একজন জিজ্ঞেস করছে পেরিব্লেম ভাজক টিস্যু কোনটা। দেখো এটা কিন্তু বইয়ে আছে, আমি কিন্তু তোমাদের কনসেপ্টে বোঝাইছিলাম। ওকে, আমি তোমাদের বোঝাইছিলাম না এরকম করে, এইরকম করে তিনটা লেয়ার, এগুলো হচ্ছে ভ্রূণ দশা এরকম থাকে, পরবর্তীতে এখান থেকে একটা গাছ তৈরি হয়, তাই না? এখান থেকে একটা গাছ তৈরি হয়, এগুলো হচ্ছে গাছের প্রস্থচ্ছেদ। তাহলে বলো তো, এই যে দেখছো, এটা নাম, এই জায়গাটার নামই হচ্ছে পেরিব্লেম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে পেরিব্লেম। পেরিব্লেম, এটা যেহেতু এপিডার্মিস তৈরি করে, এটার একটা নাম কি বলতো? এগুলো ভাজক টিস্যু কিন্তু ভ্রূণ অবস্থায়, প্রোটোডার্ম, তাই না? প্রোটোডার্ম। এটারই কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হলো ডার্মাটোজেন। কারণ এটা কিন্তু বাইরের আবরণ বা ডার্মিস তৈরি করে, ডার্মাটোজেন। আশা করছি তুমি বুঝতে পেরেছো। এখন আমার যে ক্লাসের ছবিটা ছিল ওখানে গিয়ে তুমি একটু দেখে নাও যে পেরিব্লেম থেকে গ্রাউন্ড টিস্যু আসে নাকি পেরিব্লেম থেকে হচ্ছে ভাস্কুলার বান্ডল আসে, তুমি শুধু এটা দেখে নিবা, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন প্লিজ। নেক্সট কোশ্চেন। যাদের দরকার নাই, হ্যাঁ, যাদের কোনো কনফিউশন নাই, তার লাইভে থাকার দরকার নেই। আপনি বলেছেন মেন বই পড়তে, তার কারণে মেন বই ধইরা পয়সা প্রবলেম সলভ করতেছে। আপনি এইমাত্র লাইভে আইছেন, তার কারণে আপনার কথা শুনতেছি, ভেরি গুড। কথা শুনলে আহ, জ্ঞান বাড়ে। মূলে অন্তত একটা বুঝি নাই, মূলে অন্তত একটা বুঝিনি, এটা খুব কঠিন একটা প্রশ্ন আর কি, মূলে অন্তত বুঝি। পুরো অন্তত পড়াই দিতে হবে। তুমি আরেকবার অন্তত একটা দেখো, হ্যাঁ, বইটা একটু পড়ো, পড়ার পর যদি না বোঝো গ্রুপে প্লিজ পোস্ট দিও। প্রায় সেকেন্ড টাইমারদের জন্য উপদেশ কি, তোমরা সেকেন্ড টাইমাররা, যারা সেকেন্ড টাইমার আছো তারা ডেফিনেটলি ডিপ্রেশনে আছো, তাই না? তোমরা যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু ডিপ্রেশনে আছো। এই জন্য তোমাদের কিন্তু আল্লাহ আমাদের একটু আলাদা করে কেয়ার নেন, আমাদের একটু ভালো করে দেখেন, আমাদের কেউ দেখতেছেন, এই ধরনের ফিলিং মাঝে মাঝে আসে। তোমরা এই জিনিসটা কখনোই ভর করতে দিবে না। আমি নিজে এই সময় কিভাবে ডিল করেছি, আমি এই সময় পড়ালেখা করছি আরো বেশি, হ্যাঁ, আরো বেশি পড়াশোনা করেছি। তো দেখো, যখন আমাদের ফার্স্ট ফেজটা, এই যে এতটুকু চলার পর পরই, অল্প একটু চলার পর পরই, যারা হচ্ছে ফার্স্ট টাইমার তারা চলে যাবে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে। যারা সেকেন্ড টাইমার আছে তোমাদের জন্য আমরা একটা লং কোর্স রান করব। লং কোর্স, এটা তোমরা পে করছো মেডিকেলের জন্য, এটার জন্য তোমাকে আলাদা করে কোনো কোর্সের জন্য পে করতে হবে না। এই লং কোর্সের মধ্যে কি থাকবে? এই লং কোর্সের মধ্যে তোমাদের মডেল টেস্ট থাকবে। মডেল টেস্ট, এই সময় আমি বারবার তোমাদের সাথে লাইভে আসবো। এই মডেল টেস্টে দেখবা চ্যাপ্টার অনুযায়ী মডেল টেস্ট হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট হবে, এবং মডেল টেস্ট হবে। সো তুমি এই সময় আবার তোমার কিন্তু পড়াগুলো গুছিয়ে নিতে পারবা। মনে রাখবা যারা এই যে এইচএসসি দিচ্ছে না, এখান থেকে কিন্তু কিছু টপার পোলাপান আসবে, এসে দেখবা যে এরা তোমার থেকে ভালো করতেছে, তোমার থেকে ভালো করতেছে, ফার্স্ট টাইমার। সো তুমি এই সুযোগে এই যে আমাদের এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কাজ করো। ওকে, তুমি চিন্তা করো না, তুমি ফার্স্ট পেজটা চলতে থাকো। রেজাল্টটা এক্সপেক্টেড হয়নি ভাইয়া, কি করব? আরো পড়া বাড়াইতে হবে, চিন্তা করো না। রেজাল্ট সামনে এক্সপেক্টেড হবে ইনশাল্লাহ, আমি ব্যবস্থা রাখবো। একদিন হুট করে একটা সহজ এক্সাম নিয়ে নেবো, ঠিক আছে? একদিন হুট করে একটা সহজ এক্সাম নিয়ে নেবো, সেটাতে তুমি দেখবা যেটা হয় আর কি, কিছু কোচিং সেন্টার আছে, হ্যাঁ, 100টা কোশ্চেন স্টুডেন্ট 99 পেয়ে গেছে, স্টুডেন্ট 99 পেয়ে গেছে, কেউ আবার 100 পেয়ে যায়। তো এখানে কি হয়, এইটার হয় কি দেখো, 1000 জন ক্লাস করে, 1000 জনে এক্সাম পরীক্ষা দেয়, চান্স পায় হচ্ছে 5 জন। বাট তুমি যখন, আমি নিজে এডমিশনের সময় 100তে আমি মোটামুটি 63 থেকে 70 পাইতাম, এবং 63 থেকে 70-এর জন্য সেন্ট্রাল মেধা তালিকায় সবসময় আমি সেরা 10-20, ধরা যাক সেরা 50-এ আমি সবসময় থাকতাম, সেরা 50-এ। এই 63 এবং 70 নিয়ে তখন আমি কিন্তু প্রাইভেটে কোচিং করতাম, এবং প্রাইভেটে বাংলাদেশের সবচেয়ে বড় সেন্ট্রাল রেজাল্ট তখন দিত। মোবাইলে মেসেজ করে রেজাল্ট নিতে হতো। তো দেখো আমার কাছে কিন্তু 63-70 মার্ক অনেক বেশি, 70 পার করতে পারা মানে বিশাল একটা ব্যাপার।
ওই প্রশ্নে অত মার্ক পাওয়া খুবই কঠিন ছিল। সেটা দিয়েও আমি সারা দেশে দেখো সেরা 50-এ থাকতাম। তো এই জন্যই কিন্তু তখন ওই কোচিং থেকে কিন্তু অনেক টপার বাইরে, বেশিরভাগ টপারই ওখান থেকে চলে আসছে। ওকে, শোনো, যারা সেকেন্ড টাইমার আছো, এখন যে কোনো ভাবে মন ভালো রাখতে হবে। যখনই 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 খারাপ লাগবে, হ্যাঁ, যখনই খারাপ লাগবে ইনশাল্লাহ সলভ করবে। এই শোনো, তোমরা যারা আমাদের সাথে অলরেডি 3,000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, তো হতে হতে দেখবা ইনশাল্লাহ আমরা এটা 10K হয়ে যাবে। সো বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু আমরা এক্সাম, মানে বেশি স্টুডেন্ট আমাদের কাছে এক্সাম দেবে। পাশাপাশি আমরা যখন অফলাইন অফলাইন ব্রাঞ্চ গুলো যখন এসি বের হয়ে যাবে, এসিএস এর যে অফলাইন ব্রাঞ্চ গুলো হচ্ছে, তোমরা যদি কখনো ফিল করো যে আমি অফলাইনে গিয়েও এক্সাম দেবো, তোমরা কিন্তু তখন অফলাইনে গিয়ে এক্সাম দিতে পারবা। মানে তোমরা তো ওটা অ্যাড অন, ওটা আলাদা সার্ভিসে অফলাইনে ভর্তি হয়ে ওটা এক্সাম দিতে পারবা। তো একটা জিনিস মনে রাখো, সেটা হলো যে আমরা কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্টের এক্সাম দেবো। সো তুমি যেখানে আছো, তুমি বেস্ট জায়গায় আছো। তোমাদের যে কোনো প্রবলেম হোক, তোমাদের মন খারাপ হোক, আমরা এরকম লাইভে আসবো, কথা বলতে থাকি, তোমরা চিন্তা করো না। ক্ষরণকারী টিস্যুর উৎপত্তি কোথা থেকে, ভ্রূণের কোথা থেকে এর উৎপত্তি? ইফতেখার নাইম, প্লিজ এমন প্রশ্ন করো যে প্রশ্নগুলো আসলে পড়া দরকার। এটা দরকার নাই, হ্যাঁ। তুমি রিডিং পড়ে বইয়ের মধ্যে যা পাইছো অটুকুই, এর থেকে বেশি পড়ো না। এমন বেশি পড়তে আবার যায় না যাতে পাগল হয়ে যাও। ভাইয়া সেল ডিভিশনের স্ট্যান্ডার্ড মার্ক কত ছিল? তোমরা মনে রাখবা, তুমি যদি 60 পাও 20 যোগ করবা, তুমি যদি 40 পাও তুমি যোগ করবা 20। তাহলে তুমি 60 পাইলা, যারা 60 পাইছো তারা 80 পেয়ে গেছো। স্ট্যান্ডার্ড মার্ক কিন্তু মনে রাখবা, তোমরা 20 মার্ক করে কম পাচ্ছ, 20 মার্ক করে কম পাচ্ছ। অন্য অন্য জায়গায় 100-তে 100 পেয়ে যে আনন্দের ঢেকুরটা তুলতেছে, তোমরা সেখানে কিন্তু কি হবে, খারাপ করবা, আবার টেবিলে ফিরে যাবা, নিজেকে আবার পুশ করবা, আমরা তোমাদেরকে টেনে টেনে নিয়ে আসবো। তোমরা এই চিন্তাটা করো না, তোমাদের টেনে তোলা, তোমাদের কেমনে সামনে নিয়ে যাইতে হয়, কেমনে তোমাদের গ্যাং ক্রিয়েট করতে হয়, কেমনে তোমাদের একটা রেস ক্রিয়েট করতে হয়, এটা আমরা করবো, তোমরা চিন্তা করো না। হুট করে একদিন ভালো পরীক্ষা দিয়ে দেখবা এত মন ভালো হয়ে গেছে, সেদিন থেকে বুঝবা যে তুমি ঠিক পথে আছো। বুঝতে পারছো? দেখো, মানে কমপ্লেক্স কোশ্চেনের আমরা যখন আগে দিতাম তখন সমালোচনা হতো, কিন্তু বাংলাদেশে যারা আমরা কমপ্লেক্স কোশ্চেন করি, সম্ভবত বায়োলজি হিটার্স, মানে আমি সবার আগে কিন্তু কমপ্লেক্স কোশ্চেন করা শুরু করি, তো প্রচুর সমালোচনা হইতো। এতে গতবারের, মানে এবারের মেডিকেল এডমিশনের কোশ্চেন, আগের মেডিকেল এডমিশনের কোশ্চেন, এগুলো নিয়ে কিন্তু আমি কিছু এক্সপ্লেনেশন দিয়েছি, যে এই সকল কমপ্লেক্স কোশ্চেন বা এই সকল কোশ্চেনের আনসার করার কোনো কিছু না জানলেও সম্ভব। হ্যাঁ, যারা বেশি বেশি পড়াশোনা করে, এই সকল টপিক কমন না পড়লেও আনসার করা সম্ভব। সো আমরা তোমাদের সেভাবে ক্রিয়েট করতেছি। তুমি যদি ধরা যাক বায়োলজির ক্ষেত্রে 30টার ক্ষেত্রে তুমি যদি কোনোভাবে 20টা কমন পাও, তাহলে আমরা তোমাকে এমন ভাবে গড়াবো, তুমি আরো অতিরিক্ত 10টা ইনশাল্লাহ কভার করতে পারবা, তুমি এটা চিন্তা করো না। ওকে। আর বাকিদের ক্ষেত্রে যেটা হবে, 30টার মধ্যে যদি 20টা পায়, তাহলে সবগুলো আন্দাজে দাগিয়ে আরো 2 পাবে। তো তুমি কিন্তু এখানে 8 মার্ক এগিয়ে গেলা। সো এই 8 মার্ক তোমাকে ইনশাল্লাহ টপ করবে। ভাইয়া 40 পাইছি, অনেক খারাপ লাগছে না। 40 পাওয়া মানে 60 পাওয়া, খারাপ লাগার কিছু নেই। 56 পাইছি মানে হচ্ছে 76 পাইছি, চিন্তা করো না। আচ্ছা, তোমাদের একটা ভালো এক্সাম নিয়ে দিব, হ্যাঁ, 100-তে 100 পেয়ে যাবা, তখন তোমাদের মন ভালো হয়ে যাবে। ওকে। ভাইয়া একটা টি শার্ট দিয়ে 116তম হয়েছে, কিচ্ছু চাই না, খুব দরকার, প্লিজ আব্দুল্লাহ আল মামুন, তুমি আমার কিডনিটা চাও। টি শার্ট দিব পাগলা। তোমরা যখন পরীক্ষায় রেজাল্ট করবা, তখন তোমাদের আমরা গ্র্যান্ড সেলিব্রেশন দিব, তোমাদের পুরা স্টেডিয়ামে তোমরা দাঁড়াবা। তোমরা টি শার্টের চিন্তা করো না, এক সময় আমরা নিচ থেকে আগ বাড়িয়ে তোমাকে টি শার্ট দিয়ে নিজেরা আমরা প্রাউড ফিল করব। ওকে, জাস্ট পড়ে যাও, পাগলের মতো পড়ে যাও, পাগলের মতো শ্রম দিয়ে যাও। ভাইয়া অনেক পিছিয়ে আছে, পিছানো আছি, কি করব ভাইয়া? আসিফউদ্দিন ভুইয়া, পড়তে হবে ভাইয়া, চিন্তা করো না, হ্যাঁ। তুমি কোনোভাবে এই ফার্স্ট পেজটা রান করো, তারপর দেখো যে তোমার চেঞ্জটা কতটা চলে আসছে। তুমি কি জানো, আমি যদি আজকে কোষ বিভাজন এক্সামটা আরেকবার নেই, তাহলে তুমি এবার 20 মার্ক বেশি পাবা। আমরা টিস্যু এক্সামটা আজকে নিচ্ছি না, 15 দিন পর যদি আবার নেই, তুমি আরো 20 মার্ক বেশি পাবা। তো প্রথমবারই তো ভুল হবে,
আর যত ভুল হবে এই প্রশ্নগুলো কিন্তু এডমিশনে গিয়ে ভুল হবে না। তো কেন এই জিনিসটা মানতেছো না? আজকে যেটা ভুল মনে করবা, যে ছেলেটা 100-তে 100 পায়, সেই ছেলেটা ফল করার চান্স সবচেয়ে বেশি। আর যে ছেলেটা পাচ্ছে, ভুল করছে, ভুল 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 করছে, পরীক্ষার দিনে সে সবচেয়ে ভালো করবে। পরীক্ষার দিনে সে সবচেয়ে ভালো করবে। কারণ যে প্রশ্ন একবার ভুল যায় সেই প্রশ্ন পরীক্ষায় আসলে আর কখনো ভুল হয় না। সবার জন্য শুভকামনা। তোমরা আর প্রশ্ন করছো না, ডাউট ক্লিয়ার করারও আশা করছি এখন আর কিছু নাই। তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, ওখানে তো সলভ ব্লাস্ট চলছেই। ইনশাল্লাহ সামনে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। থ্যাংক ইউ। রেজাল্ট রেজাল্ট কোথায় আসবে দেওয়া হবে, চিন্তা করো। আল্লাহ হাফেজ।